তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য আবার টপ 50 কোশ্চেনের সিরিজ করছি শুরু। আর আমি তোমাদের সায়েন্সের গুরু প্রসেনজিৎ ঘোষ। আজকে আমাদের ধাতু এবং ধাতুবিদ্যা থেকে টপ 50 কোশ্চেন আমরা দেখব, যেগুলো প্রত্যেকটা পিওয়াইকিউ প্রশ্ন এবং রেলকে টার্গেট করে আমাদের এই ধাতু এবং ধাতুবিদ্যা এই চ্যাপ্টারের উপরে বারংবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, রেলে তো দিয়েইছে। সামনে প্রচুর পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে বিশেষত রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, রেলের টেকনিশিয়ান, আরপিএফ, এই সমস্ত পরীক্ষায় ইম্পর্টেন্ট টপিক এখান থেকে হুবহু কোশ্চেন কমন আসবে। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ক্লাসটা যদি পুরো করো তাহলে এখান থেকে দেখবে তোমার এক একটা নাম্বার, এক থেকে দুটো নাম্বার কিন্তু তোমার পকেটে চলে আসবে। তো চলো শুরু করি দেরি না করে। প্রথম কোশ্চেনে আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, একটি তরল ধাতু হলো। ধাতুবিদ্যা চ্যাপ্টার পড়লে এই প্রশ্নটা আসবে না, এটা হতেই পারে না। যে কোনো পরীক্ষায় দেখবে এই প্রশ্ন বারংবার দিয়েছে, একটি তরল ধাতুর নাম কি। একদম যেটা ভাবছো সেটা ঠিক উত্তর, অপশন নাম্বার এ পারদ হয়ে যাবে আমার সঠিক উত্তর। এর সঙ্গে কিছু জিনিস তোমাকে জানতে হবে, যে পারদের নাম কিন্তু পারদ না, এর ভালো নাম হচ্ছে মার্কারি। এবং এর চিহ্ন তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এর চিহ্ন মনে রাখবে, পারদের চিহ্ন হচ্ছে এইচ জি, মার্কারি এর নাম, এর চিহ্ন হচ্ছে এইচ জি। এবং এই পারদকে ব্যবহার করা হয় আমাদের দুটো ইম্পর্টেন্ট যন্ত্র, যেটাও পরীক্ষায় দিয়ে দেয়। একটা হচ্ছে ব্যারোমিটার, একটা হচ্ছে মনে রাখবে ব্যারোমিটার, এবং আর একটা থার্মোমিটার। থার্মোমিটার এবং ব্যারোমিটারে কি ব্যবহার করা হয় না, পারদকে ব্যবহার করা হয়। পারদকে থার্মোমিটার এবং ব্যারোমিটারে কেন ব্যবহার করা হয়, তার কারণ পারদের যদি আমি গলনাঙ্কের কথা বলি তাহলে -39 ডিগ্রি সেলসিয়াস, এবং পারদের যদি আমরা স্ফুটনাঙ্কের কথা বলি তাহলে পারে 357 ডিগ্রি সেলসিয়াস। এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদকে পাওয়া যায় তরল অবস্থায়, সেই জন্য পারদকে থার্মোমিটার ব্যারোমিটারে ব্যবহার করা হয়। চলে আসি পরের প্রশ্ন, দেওয়া আছে দেখো, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ হয় না। কোন ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে না। এনটিপিসিতে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন নাম্বার হয়ে যাবে বি আমার সঠিক উত্তর, বিসমাথ। বিসমাথের চিহ্ন মনে রাখবে বি আই নাম দিয়ে দেওয়া হয়। তাহলে বিসমাথ হচ্ছে এমন একটা ধাতু যেটা হচ্ছে ভঙ্গুর, যেটাকে বলা হয় ভঙ্গুর ধাতু। এ হচ্ছে কাঁচের মতো ভেঙে যাবে, একে যদি আঘাত করো তাহলে পরে কাঁচের মতো ভেঙে যাবে, ভঙ্গুর ধাতু বলা হয়। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে নিচের কোন ধাতুটির গলনাঙ্ক সবচেয়ে কম। সবচেয়ে গলনাঙ্ক কম কোন ধাতুর এখানে জানতে চেয়েছে। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাবে সিজিয়াম। সিজিয়াম এর গলনাঙ্ক সবচেয়ে কম। এবং সিজিয়াম দিয়ে আরেকটা প্রশ্ন দিয়ে দেয়, যে সিজিয়াম হচ্ছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু, পরীক্ষায় দেয় তড়িৎ, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুর নাম কি। সবচেয়ে তড়িৎ মনে রাখবে তড়িৎ ধনাত্মক ধাতুর নাম হচ্ছে সিজিয়াম। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই, সবচেয়ে তড়িৎ ধনাত্মক এলো, তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক আসবে। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, এটা হচ্ছে মৌলের নাম যদি জিজ্ঞেস করে সেটা হয়ে যাবে ফ্লুরিন। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি আসবে বাবা, ফ্লুরিন মনে রাখবে। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ধনাত্মক বললে কি বললাম, তড়িৎ ধনাত্মক বললে আমি বলে দিলাম সিজিয়াম, আর তড়িৎ ঋণাত্মক যদি জিজ্ঞেস করে তাহলে বলবে ফ্লুরিন, যার চিহ্ন হচ্ছে এফ। চলে আসছি পরের প্রশ্ন, দেখো এলপি 2018-তে আসা প্রশ্ন বলেছে সবচেয়ে হালকা ধাতুটি হলো। সবচেয়ে হালকা ধাতুটির নাম, এখানে অপশন হয়ে যাবে আমার সি সঠিক উত্তর, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, যার চিহ্ন হচ্ছে এল আই। চিহ্নগুলো মনে রাখবে, ডাইরেক্টলি পরীক্ষায় দিতে পারে। বাদ বাকি পদার্থগুলো দেখে নাও, বাদ বাকি ধাতুগুলোর চিহ্ন বিআই বললাম বিসমাথ হয়ে যায়। সোডিয়াম হচ্ছে ধাতু কিন্তু এনএ হয়ে যায়, সোডিয়াম এনএ। আচ্ছা পটাশিয়াম দেওয়া আছে, এটা কে হয়ে যাবে, পটাশিয়াম হচ্ছে কে। প্রত্যেকটা চিহ্ন মনে রাখবে। লিথিয়াম সবচেয়ে যদি হালকা মৌলের নাম বলে, সবচেয়ে হালকা ধাতুর নাম জিজ্ঞেস করেছে এখানে পরীক্ষায়, তোমাকে জিজ্ঞেস করে যে হালকা, সবচেয়ে হালকা মৌলের নাম কি, মৌলের নাম কি, তখন তুমি কি বলবে, তখন বলবে হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন, যার চিহ্ন হচ্ছে এইচ। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে বেশিরভাগ ধাতব অক্সাইড কেমন হয়। ধাতব অক্সাইড মানে ধাতুর অক্সাইড, মানে ধাতু এবং অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে পারে যে যৌগ উৎপন্ন হচ্ছে তাকে আমরা ধাতব অক্সাইড বলি। এবং সেই ধাতব অক্সাইড গুলো কেমন প্রকৃতির হয় জানতে চেয়েছি। আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাকে বলছি, দেখো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম প্লাস যদি অক্সিজেনের তুমি এখানে বিক্রিয়া ঘটাও তাহলে পারে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 2MgO। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা ধাতব অক্সাইড।
ফেরিক অক্সাইড, ঠিক আছে, এরকম ভাবে কিউপ্রিক অক্সাইড, প্রত্যেকটা ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করে তার নাম হচ্ছে ধাতব অক্সাইড, এবং সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। মনে রাখবে যে কোনো ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়। এই নয় দিয়ে কিন্তু বারংবার প্রশ্ন দেয়, ধাতুর বৈশিষ্ট্য নয় কোনটা, এখানে ধাতব অক্সাইড নয়, কোনটা এখানে ধাতুর আকরিক নয়, কোনটা তামার আকরিক নয়, এরকম প্রশ্ন বারংবার তুমি পরীক্ষায় দেখতে পাবে। তো চেয়েছে নিচের কোনটা ধাতুর বৈশিষ্ট্য নয়, ভালো করে অপশন পড়তে হবে। তাপ এবং তড়িৎ এর সুপরিবাহী, ধাতুগুলো তাপ এবং তড়িতের সুপরিবাহী, তোমরা জানো ধাতু তাপ এবং তড়িৎ দুটোই বহন করতে পারে, তাহলে অপশন এটা আমার ঠিক বলেছে। 2 নম্বর বলেছে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, এটা ভুল বলেছে। এরা হচ্ছে তোমার অ্যানায়ন তৈরি করে না, এরা হচ্ছে ক্যাটায়ন তৈরি করে। ধাতু কি করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে না, বরং এরা ইলেকট্রনকে বর্জন করে ক্যাটায়ন তৈরি করে, তাহলে এটা আমার ভুল বলেছে। পরের আমি পয়েন্ট একবার দেখে নিই, এটা আমার উত্তর পেয়ে গেছি, তাও আমরা পরের পয়েন্ট দেখব যে দুটো পয়েন্ট একসঙ্গে ভুল নয় তো। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, একদম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধাতুগুলোর বেশি হবে, অপশন নাম্বার এখানে সিটাও ঠিক বলেছে। অক্সাইড গুলো ক্ষারীয় প্রকৃতির হয়, আমি একটু আগেই বললাম ধাতুর অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এটাও আমার ঠিক বলেছে, তাহলে অপশন নাম্বার বি আমার ভুল বলেছে, অপশন বি আমার সঠিক উত্তর হয়ে গেল। মনে রাখবে ধাতুগুলো কি করে না ক্যাটায়ন তৈরি করে, যেমন এখানে সোডিয়াম ধাতু আছে, ইলেকট্রনকে বর্জন করে Na+ তৈরি করবে, যেমন ম্যাগনেসিয়াম রয়েছে এখানে দুটো ইলেকট্রনকে বর্জন করে Mg2+ তৈরি করবে, এরকম ভাবে ক্যালসিয়াম রয়েছে এখানে দুটো ইলেকট্রনকে বর্জন করে এখানে Ca2+ তৈরি করবে। এগুলো হচ্ছে ধাতুর কি করছে না ক্যাটায়ন তৈরি করছে ইলেকট্রন বর্জন করে। মনে রাখবে ইলেকট্রন গ্রহণ করলে পারে তৈরি করে অ্যানায়ন, ইলেকট্রন বর্জন করলে কিন্তু ক্যাটায়ন তৈরি করে। আর এই সমস্ত কনসেপ্ট ডিটেলসে পড়তে গেলে তোমাকে কিন্তু যুক্ত হতে হবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ তুমি কোথায় পেয়ে যাবে, চলে যাবে সোজা গুগল প্লে স্টোরের মধ্যে, ওখানে গিয়ে লিখবে ইওর স্টাডি, YOURSTUDY, ইওর স্টাডি। তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নিলে ওখান থেকে তুমি কিছু বেনিফিট পাবে। তুমি কি কি বেনিফিট পাবে, তুমি ওখানে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পেয়ে যাবে। বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ প্রত্যেকটা পরীক্ষায় দেয়, ওটা তুমি ফ্রিতে পেয়ে যাবে, এবং ওখানে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন পরীক্ষার মক টেস্ট তুমি ওখানে দিতে পারবে। যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, তারা মক টেস্ট দিতে পারবে। আর যারা যারা নতুন প্রিপারেশন নেওয়া শুরু করেছো, যাদের সায়েন্স কমজোরি আছে বা যে কোনো সাবজেক্ট কমজোরি আছে, তাদেরকে বলবো আমরা ওখানে জিরো লেভেল থেকে, একেবারে বেসিক লেভেল থেকে, যারা কিছু জানে না তাদের জন্য প্রিপারেশন করাচ্ছি, এবং জিরো থেকে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাচ্ছি। আমি সায়েন্স পড়াচ্ছি, সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াচ্ছি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমন ভাবে পড়াচ্ছি, আমি গ্যারান্টি সহকারে তোমাকে বলতে পারবো যে 7 থেকে 8 মাস যদি তুমি একবার সায়েন্সটা পড়ে নাও আমার কাছ থেকে, তাহলে পারে অল ইন্ডিয়াতে যে কোনো চাকরির পরীক্ষায়, এমসিকিউ লেভেলের যে কোনো চাকরির পরীক্ষায় তুমি সায়েন্সটাকে একেবারে জলভাত করতে পারবে, সায়েন্সের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। যদি কোনো বন্ধু বান্ধব পড়ে থাকে, দেখবি প্রচুর ছেলেপিলে পড়ছে, তো সেই বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে যে আমি কেমন ভাবে পড়াই, আমি পুরো জিরো লেভেল থেকে পড়াই, কনসেপ্ট ধরে ধরে পড়াই। তো যাদের একেবারে গোড়ায় গন্ডগোল রয়েছে, বা সায়েন্সে গ্যাপ রয়েছে, বা কনসেপচুয়ালে গ্যাপ রয়েছে, তাদের জন্য রয়েছে ইওর স্টাডি অ্যাপ। তো আমি এই জন্য একটা কথা বলি, যাদের কনসেপ্টে রয়েছে গ্যাপ, তারা জয়েন করে নাও ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপ, এখানে আমাদের কমেন্টে লিঙ্কও রয়েছে, কমেন্ট থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো। ওখানে তুমি লাইভে ক্লাস করতে পারবে, প্রত্যেকদিন আমি ক্লাস করাই। ওখানে আমাদের পার্টিকুলারলি রেলের জন্য রেলের ব্যাচ রয়েছে, এসএসসির জন্য এসএসসির ব্যাচ রয়েছে। তো যে তুমি পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য স্পেসিফিক্যালি কিছু ব্যাচ রয়েছে, বা সাবজেক্ট ওয়াইজও আমরা পড়াই, তো সাবজেক্ট ওয়াইজও তুমি জয়েন করতে পারো। তো চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন, বাদ বাকিটা তুমি দেখে নেবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করে নেবে। দেওয়া আছে CuZnNi এই ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতুটার নাম কি। আগে বলি সংকর ধাতু কাকে বলে। সংকর ধাতু হচ্ছে তোমার যখন 2 বা তার বেশি ধাতু মিশে থাকে, 2 বা তার বেশি ধাতু একসঙ্গে মিশে রয়েছে, মিশে নতুন একটা ধাতু তৈরি করছে, বা তার সঙ্গে এর সঙ্গে আবার কি মিশতে পারে, এর সঙ্গে কিছু অধাতুও মিশতে পারে, যেমন মনে করো কার্বন মিশতে পারে। তাহলে 2 বা তার বেশি ধাতু প্লাস তার সঙ্গে কিছু অধাতুও মিশতে পারে, মিশে হচ্ছে তোমার যখন একটা ধাতু তৈরি করছে, যেটা কিনা সেই ধাতু থেকে বা সেই ধাতুগুলোর থেকে অনেক বেশি কাঠিন্য হচ্ছে, অনেক বেশি সহনশীল হচ্ছে, অনেক বেশি মজবুত হচ্ছে, সেই ধাতুগুলোকে আমরা সংকর ধাতু বলে দেব। এবং এখানে দেওয়া আছে সিইউ মানে হচ্ছে কপার। মনে রাখবে এই নামগুলো পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারে। কপার যাকে আমরা তামা হিসেবে চিনি। দেওয়া আছে এখানে Zn মানে হচ্ছে জিঙ্ক,
Zn মানে হচ্ছে জিঙ্ক, যাকে আমরা দস্তা হিসেবে চিনি, এবং Ni মানে হচ্ছে নিকেল। Ni মানে হচ্ছে নিকেল। এই ধাতুগুলো মিশিয়ে নতুন একটা ধাতু তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে, কমেন্টের মধ্যে বলবে। এখানে অপশন নাম্বার হয়ে যাবে জার্মান সিলভার। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। এর পার্সেন্টেজ একবার তোমাকে দেখিয়ে দেবো। দেখো জার্মান সিলভারের মধ্যে কি কত পার্সেন্টে আছে। জার্মান সিলভারের মধ্যে কপার মনে রাখবে 35 থেকে 50% মতো রয়েছে কপার বা তামা, যেটাকে আমরা সিইউ নাম দিচ্ছি, এবং জিঙ্ক রয়েছে 25 থেকে 35%। জেডেন জিঙ্ক 25 থেকে 35%। নিকেল রয়েছে 15 থেকে 35%। এনআই নিকেল। কি করা হয় এগুলো দিয়ে? জার্মান সিলভার দিয়ে কি তৈরি করা হয়? বিভিন্ন রকম বাসনপত্র তৈরি করা হয়, অলংকার তৈরি করা হয়। দেখবে মেয়েরা বিভিন্ন রকম অক্সিডাইজের জিনিসপত্র পরে, বিভিন্ন রকম দেখবে তারা গিয়ে অলংকার কিনছে, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র তৈরি করতে, ফুলদানি তৈরি করতে, শৌখিন জিনিস তৈরি করতে কাজে লাগছে জার্মান সিলভার। চলে এসো পরের প্রশ্ন। জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না? এনটিপিসিতে আসা প্রশ্ন। জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? আমি একটু আগেই বললাম কি থাকে। থাকে হচ্ছে কপার। কপার থাকে কি থাকে? জিঙ্ক। আর কি রয়েছে? নিকেল। তাহলে দেখো এই তিনটে রয়েছে। তাহলে কপার আছে, জিঙ্ক আছে, নিকেল আছে, নেই তো সিলভার। এবং এখানে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে জার্মান সিলভার। নামের মধ্যে আছে সিলভার, কিন্তু বেটা এর মধ্যেই নেই সিলভার। তাহলে জার্মান সিলভারে কি নেই? সিলভার নেই। সিলভার মানে কি? সিলভার মানে হচ্ছে রূপো। রূপা হচ্ছে তোমার এর মধ্যে পাওয়া যায় না। এই সিলভারের চিহ্ন মনে রাখবে এজি। এজি হচ্ছে তোমার সিলভারের চিহ্ন। চলে এসো পরের প্রশ্ন। কপারের একটি সংকর ধাতু হলো। কপারের একটি সংকর ধাতু। কপারের তিনটে সংকর ধাতু আমি আজকে বলবো। তার মধ্যে প্রথম সংকর ধাতু এখানে দেওয়া আছে অপশনের মধ্যে। দেখো প্রথম সংকর ধাতুর নাম হয়ে যাবে কাঁসা। কাঁসা হয়ে যাচ্ছে কপারের একটা ইম্পর্টেন্ট সংকর ধাতু। তামার একটা ইম্পর্টেন্ট সংকর ধাতু হচ্ছে কাঁসা। যেখানে তামার মধ্যে কি রয়েছে? তামা তো রয়েছেই, তার সঙ্গে টিন কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। 20% টিন এবং 80% হচ্ছে তামা বা কপার মিশিয়ে তৈরি করা হয়েছে কাঁসাকে। তাহলে টিন এবং তামা, পরীক্ষায় জিজ্ঞেস করে যে কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়েছে, তোমাকে বলতে হবে যে টিন এবং তামা। টিনের সংকেত কি একটু বলে দিই তোমাদেরকে, এসএন। মনে রাখবে এসএন হচ্ছে তোমার টিনের সংকেত, তামা বা কপারের সংকেত হচ্ছে তোমার সিইউ। পার্সেন্টেজ গুলো মনে রাখবে। বিভিন্ন রকম বাসনপত্র দেখবে, মূর্তি, হ্যাঁ, এই সমস্ত মুদ্রা তৈরি করতে ইউজ করা হয় কাঁসাকে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে ব্রোঞ্জের উপাদান কি হয়? ব্রোঞ্জ কি নিয়ে তৈরি করা হয়? আমি বললাম যে কাঁসা। কাঁসা হচ্ছে তোমার কি নিয়ে তৈরি করা হয় বললাম? কাঁসার মধ্যে রয়েছে কপার প্লাস টিন। কপার প্লাস টিন। টিন 20% এবং কপার আছে হচ্ছে তোমার 80%। এটা মিলিয়ে তৈরি করা হচ্ছে কি? কাঁসা। ব্রোঞ্জের মধ্যেও কিন্তু কপার আর টিনই আছে। ব্রোঞ্জের মধ্যেও কপার এবং টিনই আছে, কিন্তু পার্সেন্টেজ অন্য। মনে রাখবে ব্রোঞ্জের উপাদান কোনটা হয়ে যাবে? কপার এবং টিন। কোন অপশনের মধ্যে আছে? কোন অপশনের মধ্যে নেই। তার মানে আমাদের টাইপিস্ট ভুল করেছে। এখানে এসএন হয়ে যাবে। এসএন এর সঙ্গে এখানে কপার হয়ে যাবে সঠিক উত্তর। কপার প্লাস টিন। কত পার্সেন্টেজে থাকে দাদা? পার্সেন্টেজ এখানে আরো একটু কমে যায়। টিনের পার্সেন্টেজ 10% হয়ে যায়। মনে রাখবে টিনের পার্সেন্টেজ 10%। তামা রয়েছে 90%। 90% তামা আর 10% যখন আমি টিন দিয়ে দেবো তখন হয়ে যাবে কিন্তু ব্রোঞ্জ। আর যখন আমি টিন দেবো 20% বা এসএন দেবো 20% এবং কপার দেবো আমি 80%, তখন কিন্তু সেটা কাঁসা হয়ে যাবে। তাহলে কাঁসা ব্রোঞ্জ দুটোর মেটেরিয়াল একই, পার্সেন্টেজ গুলো আলাদা আলাদা। কি তৈরি করতে ব্যবহার করা হয়? মুদ্রা, মূর্তি, মেডেল, বিভিন্ন রকম অলংকার যন্ত্রাংশ তৈরি করতেও আমরা ব্রোঞ্জকে ইউজ করি। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে কোন সংকর ধাতুর উপাদান সিইউ এবং এসএন? মানে কোন সংকর ধাতু তৈরি করা হচ্ছে কপার এবং টিন দিয়ে? আমি একটু আগেই বললাম দুখানা সংকর ধাতু আছে। এখানে অপশন নাম্বার দেখো, কাঁসাও আছে আবার ব্রোঞ্জও আছে। মানে বি এবং সি দুটো অপশন এখানে ঠিক হবে। অপশন নাম্বার ডি কিন্তু এখানে ঠিক হবে। তাড়াহুড়ো চক্করে পড়ে কিন্তু ছেলেপুলেরা কি করে না, দেখলো কাঁসা, অপশন বি তে ক্লিক করে দিল, ব্রোঞ্জটা দেখলো না বা অপশন নাম্বার ডিটা দেখলো না। তাহলে পরে সে কিন্তু একটা নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। অপশন নাম্বার ভালো করে সবগুলো দেখে তারপরে কিন্তু অপশন কোনটা হবে ক্লিক করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে এবং স্পিডও বাড়াতে হবে। চলে এসো পরের প্রশ্ন। দেওয়া আছে এখানে দেখো আরেকটা কপারের তোমাদের বা তামার তোমাদের সংকর ধাতুর নাম বলে দিই, সেটা হচ্ছে পিতল। পিতলের মধ্যে কি রয়েছে? পিতলের মধ্যে কিন্তু এখানে টিন নেই। পিতলের মধ্যে রয়েছে জিঙ্ক। পিতলের মধ্যে রয়েছে কি? জিঙ্ক। জেডেন রয়েছে। এই জিঙ্কের পার্সেন্টেজ এখানে কত বাবা? 20 থেকে 40% জিঙ্ক রয়েছে এবং কপার রয়েছে বা তামা রয়েছে, সিইউ রয়েছে 60 থেকে 80%। 60 থেকে 80%। যদি তোমার কপার থাকে 80% তাহলে তোমার জিঙ্ক থাকবে 20%, তাই তো? আর কপার যদি থাকে 60%
তাহলে তোমার জিঙ্ক থাকবে কত 40%। এই অনুযায়ী পার্সেন্টেজে ভাগ করে দেওয়া হচ্ছে কাকে, এখানে পিতলকে তৈরি করা হচ্ছে। এই জন্য পিতলের তখন দেখা যায় যে যেখানে কপারের পার্সেন্টেজ বেশি থাকে সেগুলো ভালো পিতল হয়, ঠিক আছে, সেগুলো পিতলের চকচকে ভাবটা বেশি আসে। আর যেখানে জিঙ্কের পার্সেন্টেজ বেশি করে দেওয়া হচ্ছে, 40% করে দেওয়া হচ্ছে, সেই পিতলটা একটু মানে নিম্নমানের পিতল তৈরি হয়। এটাও আমাদের বাসনপত্র, মূর্তি, হ্যাঁ, জলের যে কল, সেই কলগুলো দেখবে পাইপের জলের উপরে দেখবে কল থাকে, পিতলের কল পাওয়া যায়, সেগুলো তৈরি করতে ইউজ করা হচ্ছে পিতল। চলে এসো পরের প্রশ্ন, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? দাঁতের যে চিকিৎসা করতে হয়, দেখবে অনেকে দাঁত দেখবে উঁচু হয়ে গেছে, অনেকে দাঁত দেখবে অনেক সময় বাঁধানোর জন্য বা দাঁতকে হচ্ছে তোমার সমান করার জন্য এখানে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। এবং সেটা কিসের হয়? সেটা হচ্ছে আমাদের সোনা বা রূপো প্লাস পারদ দিয়ে তৈরি করা হয়। সোনা বা রূপো, তার সঙ্গে পারদ থাকে। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে আমার সঠিক উত্তর? এখানে রূপো রয়েছে, রূপো এবং পারদের সংকর, রূপো এবং পারদের সংকর। যদি পারদ থাকে, একটা জিনিস মনে রাখবে যে পারদের সঙ্গে যদি কোনো ধাতুকে মিশিয়ে আমরা একটা সংকর ধাতু তৈরি করি, তাকে আমরা অ্যামালগাম বলি বা পারদ সংকর বলি। তাকে আমরা কি বলি? অ্যামালগাম বলি বা পারদ সংকর বলে দিই, পারদ সংকর। তাহলে পারদের সংকর ধাতু, পারদ প্লাস অন্যান্য ধাতু, বেশিরভাগ ক্ষেত্রে রূপো এবং সোনা মেশানো হয়। তো সোনা তো দাঁতে থাকলে পরে লোকজন দাঁত তুলে নিয়ে চলে যাবে তোমাকে, তাহলে তোমার দাঁত তো থাকবেই না, দাঁত তুলে নিয়ে চলে যাবে। এই জন্য এখানে রূপো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। এই যে লোকজনদের ক্ষেত্রে দেখবে অনেকের ক্ষেত্রে দাঁতকে সমান করার জন্য ইউজ করা হচ্ছে, দাঁত বাঁধাতে কাজে লাগছে। তো এখানে দন্ত চিকিৎসায় এখানে ইউজ করা হচ্ছে রূপো প্লাস পারদের সংকর। চলে এসো পরের প্রশ্ন, সোনার পারদ সংকর কোন কাজে ব্যবহৃত করা হয়? যারা বিশাল বড় বড় লোক, মুকেশ আম্বানি টাইপের লোক রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে যখন দাঁত ভেঙে যায়, তাদের সোনার দাঁত দিয়ে দেওয়া হয়, সোনার দাঁত বাঁধানো হয়। তখন সেখানে কি করা হয় না, সোনার সঙ্গে পারদ মিশিয়ে এখানে তৈরি করা হয়, দাঁতের কাজে ইউজ করা হচ্ছে না সোনা পারদের সংকর ধাতু। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে অ্যামালগাম। অ্যামালগামের একটি সাধারণ উপাদান কি? আমি একটু আগেই বললাম অ্যামালগাম মানে কি। অ্যামালগাম মানে পারদ প্লাস কোনো একটা ধাতু যদি মিশে থাকে তার সঙ্গে, তাহলে আমরা তাকে অ্যামালগাম বলি। তাহলে পারদের সংকর ধাতুকে আমরা অ্যামালগাম বলি, মানে পারদ থাকতেই হবে, পারদ থাকবেই থাকবে, তার সঙ্গে অন্য একটা ধাতু থাকবে। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। চলে এসো পরের প্রশ্ন, বলেছে স্টিলে কার্বনের পরিমাণ কত? স্টিলে কার্বনের পার্সেন্টেজ কত হয়? স্টিলের বিভিন্ন রকম ভাগ হয়, স্টিলের বিভিন্ন রকম ভাগ পাওয়া যায়। আমরা একটু পরে আমি তোমাকে বলছি কি কি ভাগ পাওয়া যায়। দেখো, স্টিলে কার্বনের পার্সেন্টেজ মোটামুটি 0.15% থেকে 1.5% বা 1.5%-এর মধ্যে হয়। কোনো কোনো স্টিলের ক্ষেত্রে দেখবো কার্বন 0.15% আছে, কোনো কোনো কার্বনের ক্ষেত্রে কার্বনের পার্সেন্টেজ 0.5% আছে, কোনো কোনো স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজ কত রয়েছে? 1 রয়েছে। বলে স্যার একটু বলে দিন দেখি মানে কোন স্টিলের মধ্যে কত পার্সেন্টেজ আছে। তোমাদের জন্য একটা চার্ট নিয়ে এসেছি, একবার দেখে নেবে। এখানে দেওয়া আছে, দেখো, ডেড মিল্ড স্টিল, দেখতে পাচ্ছ ডেড মিল্ড স্টিল, এর ক্ষেত্রে এখানে 0.15% বা তার কম কার্বন থাকে। এরপরে রয়েছে মিল্ড স্টিল, মিল্ড স্টিলের মধ্যে 0.15 থেকে 0.30% কার্বন পাওয়া যায়। মিডিয়াম কার্বন স্টিলের মধ্যে কার্বনটা একটু বেড়ে যায়, তখন হয়ে যায় 0.3 থেকে 0.8%-এর মতো কার্বন থাকে এখানে। হাই কার্বন স্টিলের মধ্যে, হাই কার্বন স্টিলের মধ্যে 0.8 থেকে 1.5% এখানে কার্বন পাওয়া যাচ্ছে। আর কাস্ট স্টিলের মধ্যে এখানে 1.5% কার্বন পাওয়া যাচ্ছে, সামান্য বেশি পাওয়া যাচ্ছে, 1.5%-এর বেশি পাওয়া যাচ্ছে। চারটা একবার দেখে নিতে পারো কোন স্টিলের মধ্যে কি রকম পরিমাণ কার্বন থাকে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে স্টেনলেস স্টিলের উপাদানগুলো হলো, স্টেনলেস স্টিলে কোন কোন উপাদান আছে? তোমাকে চারটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, স্টেনলেস স্টিল একটা সংকর ধাতু, এর মধ্যে রয়েছে 4 রকম জিনিস। একটা কি রয়েছে দেখো, একটা রয়েছে লোহা, একটা রয়েছে রোহা। যে কোনো স্টিলে কার্বন থাকবেই থাকবে, তাহলে কার্বন কত আছে এখানে? 1%-এর মতো কার্বন রয়েছে, 1%। আর লোহা থাকবেই থাকবে, তাই তো? তাহলে এখানে যে কোনো স্টিলে কার্বন থাকতে হবে, আর স্টিলের মধ্যে লোহা থাকবে, তাহলে লোহা এবং কার্বন দুটো হয়ে গেল। আর দুটো কি কি হবে? ক্রোমিয়াম এবং নিকেল। ক্রোমিয়াম রয়েছে এখানে এবং নিকেল রয়েছে এখানে। ক্রোমিয়াম হচ্ছে তোমার Cr, এর চিহ্ন হচ্ছে তোমার Cr, নিকেলের চিহ্ন হচ্ছে Ni। এর পার্সেন্টেজ গুলো মনে রাখতে পারো। দেখো পার্সেন্টেজ এখানে লেখা আছে, লোহা 73%, ক্রোমিয়াম রয়েছে 8%, নিকেল রয়েছে এখানে 8%, কার্বন রয়েছে 1%। তাহলে কি কি আছে এখানে? তাহলে এখানে রয়েছে লোহা, Fe রয়েছে, এখানে Fe রয়েছে কত পার্সেন্ট? Fe রয়েছে আমাদের 73%,
এফি রয়েছে 73%। লিখবে, লিখে লিখে পড়বে, লিখে লিখে পড়লে ভালো করে মনে থাকবে, খাতার মধ্যে লিখতে হবে, ওপরে না দেখে এখানে লিখবে। দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম রয়েছে কত এখানে, ক্রোমিয়াম রয়েছে 8%, 8% রয়েছে ক্রোমিয়াম। নিকেল রয়েছে কত, 8% রয়েছে নিকেল। কার্বন রয়েছে হচ্ছে 1%। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল, এফি রয়েছে 73%, ক্রোমিয়াম 8%, নিকেল 8% এবং কার্বন রয়েছে 1%। তাহলে এখানে আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো এফি রয়েছে, এমজি রয়েছে। এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম কি আছে, ম্যাগনেসিয়াম নেই, অপশন এ আমার ক্যান্সেল। অপশন বি দেখো এখানে কি রয়েছে, এফি রয়েছে, ক্রোমিয়াম আছে, এফি রয়েছে, ক্রোমিয়াম আছে। আচ্ছা ঠিক আছে, এফি ক্রোমিয়াম আছে, আছে, এর সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস দেওয়া উচিত ছিল, সেই দুটো জিনিস কি কি রয়েছে বাবা, একটা হচ্ছে নিকেল, একটা হচ্ছে কার্বন, তাহলে পরে ভালো হতো। এখানে কপার আছে, ক্রোমিয়াম আছে, কপার কি আছে, কপার নেই, তাহলে কপার বাদ। এখানে এফি আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম নেই, তাহলে বাদ। তাহলে পরে অপশন নাম্বার এটা আমার বাদ চলে গেল, এটা সিউ আছে বলে বাদ চলে গেল, এমজি আছে বলে বাদ চলে গেল। অপশন নাম্বার বি আমার ঠিক হয়ে গেল, কিন্তু এর সঙ্গে আরো দুটো জিনিস দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে নিকেল এবং ক্রোমিয়াম দেওয়া ছিল এখানে, আয়রন এখানে ক্রোমিয়াম দেওয়া ছিল, নিকেল এবং কার্বন দেওয়া উচিত ছিল। অপশন তাহলে পুরোপুরি ভালো করে ম্যাচ করতো। চলে এসো পরের প্রশ্ন, বলেছে ডুরালুমিনে কোন ধাতু থাকে না। ডুরালুমিন হচ্ছে একটা সংকর ধাতু, ইম্পর্টেন্ট সংকর ধাতু। যে ইম্পর্টেন্ট সংকর ধাতুগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি ক্লাসের মধ্যে নিয়ে এসেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ধাতুর আকরিকের নাম এবং তার সংকেত পরীক্ষায় দেয়, এরপর আমি করাবো কিছু ধাতুর আকরিক এবং সংকেত। চলে এসো এই প্রশ্নের মধ্যে। ডুরালুমিন একটা সংকর ধাতু, যেটা কি কি নিয়ে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে তোমার চারটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে, মনে রাখবে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম যার চিহ্ন হচ্ছে এল, এটা 95%ই অ্যালুমিনিয়াম আছে। তারপরে রয়েছে তামা বা কপার, তামা রয়েছে বা কপার রয়েছে সিইউ, তামা বা কপার রয়েছে সিইউ 4%। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ দুটোই আছে, এম দিয়ে নাম দুটোই আছে, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ দুটোই আছে 0.5% করে, দুটোই আছে। তাহলে পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে, খাতার মধ্যে থাকলে লিখবে এখানে অ্যালুমিনিয়াম কত আছে 95%। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, তামা বা কপার আছে, তামা বা কপার আছে কত 4%, 4% তামা বা কপার রয়েছে। ম্যাগনেসিয়ামও আছে, ম্যাঙ্গানিজও আছে, দুটোই হচ্ছে 0.5% করে আছে। লিখলে কি হবে, ভালো করে মনে থাকবে, দেখলে পারে তুমি দেখলে তখন তৎক্ষণাৎ মনে থাকলো, কিন্তু পরে গিয়ে তুমি কিন্তু ভুলে যাবে। খাতা নিয়ে অবশ্যই এগুলো নোট ডাউন করবে। চলে এসো, ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, দেখতে পাবে কোশ্চেন, তোমাকে আমি পরেও দেখিয়ে দেবো, যে কোনো পরীক্ষার পরে তোমাকে আমি কোশ্চেন তুলে ডাইরেক্ট এই ক্লাস তুলে দেখিয়ে দেবো, দেখো এই ক্লাস আমি আগে করিয়েছিলাম, এই প্রশ্নগুলো ডাইরেক্টলি হুবহু কোশ্চেন পরীক্ষায় দিয়েছে। তখন আর মাথা চাপড়ানো ছাড়া, হাত কামড়ানো ছাড়া কিছু করার থাকবে না, ইস উস করা ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। সেই জন্য খাতা রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করবে কিছু কিছু পয়েন্ট, যেগুলো তুমি জানো সেগুলো নোট ডাউন করার দরকার নেই, কিন্তু যেগুলো তুমি জানো না সেগুলো খাতার মধ্যে নোট ডাউন অবশ্যই করবে। দেওয়া আছে এখানে ডুরালুমিনে কোন ধাতু থাকে না, তাহলে আমি দেখলাম এখানে কি রয়েছে, অ্যালুমিনিয়াম আছে, এখানে কপারও আছে, এখানে ম্যাগনেসিয়ামও আছে, তার সঙ্গে সঙ্গে ম্যাঙ্গানিজও আছে, কিন্তু এখানে নিকেল নেই। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। চলে এসো পরের প্রশ্ন, আরেকটা ইম্পর্টেন্ট সংকর ধাতুর নাম জেনে নাও, ইম্পর্টেন্ট সংকর ধাতু, সেটা হচ্ছে ম্যাগনেলিয়াম। দেখো ম্যাগনেলিয়ামের মধ্যে দুখানা ধাতু আছে, রয়েছে অ্যালুমিনিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামের মধ্যে ম্যাগনে আছে, সেখান থেকে ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে, ম্যাগনেলিয়াম আছে, লিয়াম থেকে মনে রাখবে অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 95%, ডুরালুমিনেও 95%, এখানেও 95%। তাহলে এই সংকর ধাতুগুলোর নামগুলো মনে রাখবে, বিমান তৈরি করতে কাজে লাগে, মোটর গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে কাজে লাগে, তুলা যন্ত্র তৈরি করতে কাজে লাগে। পরীক্ষা কোশ্চেন দিয়েছে যে তুলা যন্ত্র তৈরি করতে কোন সংকর ধাতু ইউজ করা হয়, মনে রাখবে ম্যাগনেলিয়ামকে ইউজ করা হয়। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়। দস্তার প্রলেপ, লোহার উপরে যখন দস্তার প্রলেপ দেওয়া হয় মরচেকে নিবারণ করার জন্য, তখন তাকে আমরা বলি গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে লোহার উপর দস্তার প্রলেপ। চলে এসো পরের প্রশ্ন, বলেছে যা থেকে ধাতু নিষ্কাশন করা হয় সেটি হলো, ধাতু যা থেকে নিষ্কাশন করা হয়, ধাতু তো ডাইরেক্টলি পাওয়া যায় না, তাহলে মাটির মধ্যে থাকে খনিজ, এবার প্রত্যেকটা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যাবে না, যাদের থেকে সুলভে কম সময়ে অল্প খরচে ধাতুগুলোকে নিষ্কাশন করা যাবে তাদেরকে আমরা নিয়ে নিই, এবং সেই খনিজ তখন হয়ে যায় আকরিক। তাহলে আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করা যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাব আকরিক, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আকরিক থেকে আমাদের ধাতু নিষ্কাশন করা হয়। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে ধাতুর আকরিকে উপস্থিত অশুদ্ধিকে কি বলে। এই আকরিকের থেকে যখন ধাতু নিষ্কাশন করা হয় তখন ধাতুর মধ্যে কিছু অশুদ্ধি মিশে থাকে, সেই অশুদ্ধিগুলোকে বাদ দিয়ে তারপরে ধাতুটাকে আমাদের টেনে বার করতে হয়। বিভিন্ন পদ্ধতি রয়েছে, কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, এই সমস্ত তড়িৎ বিজারণ পদ্ধতি। এই পদ্ধতিগুলো সম্পর্কে আমি পুরো একবারে ডিটেলসে পড়াই। কোথায় পড়াই, আমাদের ইওর স্টাডি অ্যাপের মধ্যে পড়াই।
ইউরো স্টাডি অ্যাপ তুমি কোথায় পেয়ে যাবে? অলরেডি বলে দিয়েছি ক্লাসের মধ্যে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে বা কমেন্ট বক্সের লিঙ্ক আছে ডাউনলোড করে নেবে, যেখানে পুরো ধরে ধরে বেসিক থেকে কিন্তু আমি সায়েন্সটা পড়াচ্ছি। যদি সায়েন্স কমজোরি থাকে অবশ্যই একবার তুমি সায়েন্সটা পড়ে নেবে, আর যে কোনো সাবজেক্ট যদি কমজোরি থাকে কিন্তু তোমাকে পড়তে হবে। যে কোনো সাবজেক্ট তুমি একবার করে পড়ে নিয়ে তারপর তুমি বলবে হ্যাঁ এই সাবজেক্টের প্রতি আমি দক্ষতা অর্জন করেছি। তো চলে এসো, দেওয়া আছে ধাতুর মধ্যে যে অশুদ্ধি থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা মনে রাখবে ধাতু মল কিন্তু বলি না, তাকে আমরা খনিজ মল বলি। তাকে আমরা কি বলি? খনিজ মল বলি। চলে এসো পরের প্রশ্ন, নিচের কোনটি তামার আকরিক? কোনটা এখানে তামার আকরিক জানতে চেয়েছে। তামার আকরিক গুলোর নাম তোমাকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো তামার আকরিক এখানে দেওয়া আছে ম্যালাকাইট, দেওয়া আছে ম্যালাকাইট একটা রয়েছে, অ্যাজুরাইট একটা রয়েছে। এই সমস্ত নাম ভালো করে পড়তে হবে, পারলে স্ক্রিনশট তুলে নাও। ম্যালাকাইট রয়েছে এখানে, অ্যাজুরাইট, কিউপ্রাইট, কপার গ্লান্স রয়েছে এখানে, চ্যালকোসাইট যাকে বলা হচ্ছে, কপার গ্লান্সকে চ্যালকোসাইট বলা হচ্ছে, এবং আরেকটা নাম পড়ে রাখবে কপার পাইরাইটিস। তাহলে এই নামগুলো পরীক্ষায় দেবে, কপারের এগুলো আকরিকের নাম। তাহলে অপশনের মধ্যে কি আছে? হেমাটাইট আছে, ম্যাগনেটাইট আছে, ম্যালাকাইট আছে, ক্রোমাটাইট আছে। কোনটা আমি পেলাম এখানে? দেখো ম্যালাকাইট পেয়েছি এখানে, দেখো ম্যালাকাইট অপশনের মধ্যে আছে, অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে গেল। চলে এসো পরের প্রশ্ন, নিচের কোনটি তামার আকরিক? আবার দিয়েছে একই প্রশ্ন। আগেরটা কোন পরীক্ষা ছিল? দেখো আগেরটা এনটিপিসি পরীক্ষায় আসা প্রশ্ন ছিল, এবারে তোমাকে দিয়েছে এমটিএস আসা প্রশ্ন, কোনটি তামার আকরিক? আবার দিয়েছে এখানে ম্যাগনেটাইট, বক্সাইট, জিঙ্কব্লেন, কিউপ্রাইট। এবার দেখো কিউপ্রাইট অপশনের মধ্যে আছে, আমি একটু আগে বললাম কিউপ্রাইট, দেখো কিউপ্রাইট এখানে দেওয়া আছে। তাহলে পরীক্ষায় এই আকরিকগুলোর নাম পড়তে হবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত আকরিকের নাম। দেখে নাও পরের প্রশ্ন, নিচের কোনটা লোহার আকরিক নয়? লোহার আকরিক নয়, তার মানে কোনটা? এখানে চারটে অপশনের মধ্যে তিনটে অপশন আছে লোহার আকরিক, একটা অপশনে লোহার আকরিক নেই, সেটা তোমাকে বার করতে হবে। তার জন্য তোমাকে লোহার আকরিকগুলো জানতে হবে। লোহার আকরিকগুলো এক ঝলকে দেখে নাও। লেখা আছে এখানে রেড হেমাটাইট, লেখা আছে এখানে ম্যাগনেটাইট, লেখা আছে এখানে ব্রাউন হেমাটাইট, লেখা আছে এখানে সিডারাইট। তাহলে চারটে আকরিকের নাম এখান থেকে পেয়ে গেলাম, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, ব্রাউন হেমাটাইট এবং হচ্ছে সিডারাইট। নামগুলো পড়ে রাখবে, পারলে সংকেতগুলো যদি পড়তে পারো তাহলে আরো ভালো। তাহলে এখান থেকে স্ক্রিনশট তোমরা তুলে নেবে। অপশনে দেখে নাও, ম্যাগনেটাইট দেখলাম আছে, ঠিক আছে, রেড হেমাটাইট দেখলাম আছে, সিডারাইট দেখলাম ওখানে আছে, কিন্তু ক্রায়োলাইট কি দেখেছি? ক্রায়োলাইট আমি এখানে দেখি নাই। তাহলে ক্রায়োলাইট এর মধ্যে অপশনের মধ্যে নেই, তাহলে ক্রায়োলাইট আমার সঠিক উত্তর হয়ে গেল, যেটা আমার লোহার আকরিক নয়। চলে এসো পরের প্রশ্ন, নিচের কোনটি লোহার আকরিক নয়? নিচের কোনটা? একই প্রশ্ন দিয়েছে এরা। চলে এসো পরের প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক জানতে চেয়েছে। তাহলে অপশন নাম্বার আমার হয়ে যাবে এ সঠিক উত্তর। মনে রাখবে জিঙ্কের আকরিক কিন্তু ক্যালামাইন। জিঙ্কের আরো কিছু আকরিকের নাম আমি তোমাদেরকে দেখাবো। তাহলে ক্যালামাইন পেয়ে গেলাম, জিঙ্কের আকরিক অপশন নাম্বার এ। দেখে নাও জিঙ্কের কিছু আকরিকের নাম, জিঙ্ক ব্লেন্ড একটা জিঙ্কের আকরিক, ক্যালামাইন যেটা বললামই আমি জিঙ্কের আকরিক, তার সঙ্গে জিঙ্কাইট রয়েছে, তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে এখানে ফ্র্যাঙ্কলিনাইট। তাহলে এগুলো হচ্ছে তোমার জিঙ্কের আকরিক। তাহলে এগুলো মনে রাখবে, অপশনগুলো এখানে স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো, ইম্পর্টেন্ট পরীক্ষায় দেবে। চলে এসো, জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক? নামের মধ্যেই রয়েছে, বা আমি একটু আগেই তোমাকে দেখালাম জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্কের আকরিক। তাহলে এখানে পেয়ে গেলাম জিঙ্ক, চিহ্ন হচ্ছে ZN। চলে এসো পরের প্রশ্ন, নিচের কোনটি জিঙ্কের আকরিক নয়? কোনটা জিঙ্কের আকরিক নয়? তাহলে এখানে অপশন নাম্বার দেখো জিঙ্ক ব্লেন্ড আছে, এটা জিঙ্কের আকরিক। একটু আগে আমি বললাম যে ফ্র্যাঙ্কনাইট আছে বা ফ্র্যাঙ্কলিনাইট আছে, তাহলে এটাও জিঙ্কের আকরিক। বললাম ক্যালামাইন রয়েছে জিঙ্কের আকরিক, কিন্তু ম্যালাকাইট এখানে জিঙ্কের আকরিক নয়। ম্যালাকাইট কিসের আকরিক? কমেন্টের মধ্যে লিখবে, আমি এটা পড়িয়ে দিয়েছি অলরেডি। ম্যালাকাইট কিসের আকরিক? কমেন্টের মধ্যে লিখবে। চলে এসো পরের প্রশ্ন, দেওয়া আছে গিপসাইট কোন ধাতুর আকরিক? গিপসাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হয়ে যাবে। দেখো ডাইরেক্টলি কোশ্চেনের মধ্যে নাম দেয়নি, চিহ্ন দিয়েছে, মানে তোমাকে এক্সামিনার জানতে চাইছে তুমি অ্যালুমিনিয়ামের চিহ্ন জানো কিনা। অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল, আমরা জানি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। অ্যালুমিনিয়ামের আরো কিছু আকরিকের নাম দেখে নাও। অ্যালুমিনিয়ামের বন্ধে আমি বললামই যে গিপসাইট রয়েছে, দেখো গিপসাইট, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু নাম মনে রাখবে, বক্সাইট ইম্পর্টেন্ট নাম। বক্সাইটের চিহ্ন দেখো এখানে লেখা, সংকেত এখানে লেখা আছে Al2O3 2H2O। গিপসাইট হলে Al2O3 হয়ে যাবে, কিন্তু 3H2O হয়ে যাবে। এখানে ক্রায়োলাইট রয়েছে আর একটা ইম্পর্টেন্ট আকরিক, যেটাকে অ্যালুমিনিয়ামের আকরিক বলা হয়। ক্রায়োলাইট, বক্সাইট, গিপসাইট এবং অ্যালুনাইট, এটাও মনে রাখতে পারো। তাহলে বক্সাইট, গিপসাইট, এখানে ক্রায়োলাইট পেয়ে গেলাম আমাদের কার নাম? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম। চলে এসো পরের প্রশ্ন, বক্সাইট আকরিকের রাসায়নিক সংকেত কি হবে? দেখো রাসায়নিক সংকেত দিয়েও প্রশ্ন দিচ্ছে, তাহলে রাসায়নিক সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে, শুধু আকরিকের নাম পড়লে হবে না, সংকেতগুলো মনে রাখতে হবে। তাহলে আমি তোকে কি বললাম? Al2O3, 2H2O, Al2O3, 2H2O। তাহলে এখানে পেয়ে গেলাম অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। আর যদি 3H2O বলতো তাহলে হতো বক্সাইটের জায়গায় গিপসাইট। তাহলে Al2O3 3H2O গিপসাইট, Al2O3 আর এখানে 2H2O
বক্সাইট। চলে এসো পরের প্রশ্ন। কি দেওয়া আছে? দেওয়া আছে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? ক্রায়োলাইট আমি একটু আগেই বললাম, ক্রায়োলাইট হচ্ছে কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। এল অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে ক্রায়োলাইট। একবার দেখে নাও তাও, এখানে দেখো ক্রায়োলাইট লেখা আছে, অ্যালুমিনিয়ামের আকরিক। চলে এসো পরের প্রশ্ন। কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? আবারও একই প্রশ্ন দিয়েছে, নয়। তাহলে এখানে ক্রায়োলাইট তো হয়েই যাবে, গিপসাইট হয়ে যাবে, বক্সাইট হয়ে যাবে, কিন্তু সিডারাইট হবে না। সিডারাইট আমি একটু আগেই পড়িয়েছি। সিডারাইট কোন ধাতুর আকরিক? আমি ক্লাসে একটু আগেই পড়িয়েছিলাম। তো বলো কমেন্টের মধ্যে সিডারাইট তাহলে কোন ধাতুর আকরিক? এ তো অ্যালুমিনিয়ামের নয়, তাহলে কোন ধাতুর আকরিক? চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, চাটনি, আচার ইত্যাদি টক জাতীয় খাবারে কি থাকে? চাটনি আচারের মধ্যে কোন অ্যাসিড থাকে জানতে চেয়েছে। তোমরা জানো যে আচারে খেলে সেখানে তেঁতুলের আচার পাওয়া যায়, সেখানে তোমরা হচ্ছে তোমার বিভিন্ন রকম লেবু জাতীয় আচার পেতে পারো, টমেটো দেওয়া থাকে, তাহলে সেখানে টার্টারিক অ্যাসিড, তোমার অক্সালিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড পাওয়া যাচ্ছে। তো সেগুলো হচ্ছে এখানে জৈব অ্যাসিডের মধ্যে পড়ছে, অপশন নাম্বার বি, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। চলে এসো পরের প্রশ্ন। নিচের কোন ধাতুটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না? কোন ধাতুটাকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না? পরিবেশের মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। সোডিয়ামকে, যার সংকেত হচ্ছে Na, একে কেরোসিনের মধ্যে ডুবিয়ে বা পেট্রোল ডিজেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়, মুক্ত অবস্থায় এটা থাকতে পারে না। মুক্ত অবস্থায় কাদের পাওয়া যায়? সবচেয়ে বেশি মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, মনে রাখবে, সবচেয়ে বেশি মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে সোনা, যার চিহ্ন হচ্ছে তোমার Au, বলা হচ্ছে গোল্ড। সোনা হচ্ছে তোমার Au, তার সঙ্গে রয়েছে রূপা, রূপা হচ্ছে Ag, সিলভার বলা হচ্ছে প্ল্যাটিনাম, মনে রাখবে প্ল্যাটিনাম এর চিহ্ন হচ্ছে তোমার Pt। এগুলোকে সবচেয়ে বেশি মুক্ত অবস্থায় পরিবেশের মধ্যে পাওয়া যায় এবং এগুলো সহজে ক্ষয় পায় না, এরা হচ্ছে তোমার সহজে সক্রিয় নয়। তাহলে নন সক্রিয় মেটাল হচ্ছে তোমার কোনগুলো? সোনা, রূপা, প্ল্যাটিনাম। চলে এসো। এই জন্য এদেরকে গয়না রূপে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহৃত করা হয় সবচেয়ে বেশি যে ধাতুটা, তার নাম হচ্ছে তোমার তামা। দেখবে বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে কয়েল তৈরি করতে, তার তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে তামা, অপশন নাম্বার বি, কপার, Cu, তামা। চলে এসো পরের প্রশ্ন। বিমান এবং মোটর গাড়ির কাঠামো নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয়? বিমান এবং মোটর গাড়ির কাঠামো নির্ণয় করতে যে ধাতু ব্যবহার করা হচ্ছে, ডাইরেক্ট অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর কি হবে? অপশন অনুযায়ী হয়ে যাবে, এটা ছবি আমাদের উল্টো দেওয়া আছে। তাহলে বিমান এবং মোটর গাড়ির কাঠামো নির্ণয় করতে ব্যবহার করা হচ্ছে যে ধাতুটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে হালকা ধাতু, এই জন্য বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে বাতাসে উঠবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে তোমার হালকা হতে হবে, অ্যালুমিনিয়াম। বা আমি বলেছিলাম যে ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, এগুলোকে ইউজ করা হচ্ছে, বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে ওই সমস্ত অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। চলে এসো পরের প্রশ্ন। আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো ধাতব যৌগের কি রকম বিক্রিয়া? যখন আমরা আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করি তখন বিভিন্ন পদ্ধতি আমি নাম বললাম, কার্বন বিজারণ পদ্ধতি বললাম, থার্মিট পদ্ধতি বললাম, শত বিজারণ পদ্ধতি বললাম, আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে এগুলো হচ্ছে তোমার সবগুলো বিজারণ পদ্ধতি। এই সমস্ত পদ্ধতিগুলো দিয়ে কি করা হয়? ধাতুকে নিষ্কাশন করে নেওয়া হয়। এই পদ্ধতিগুলো আমি ক্লাসের মধ্যে পড়াই, এখানে এত সময় নেই যে বলার প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে, কোর্সের ভেতরে আমি এই সমস্ত পড়াই, ডিটেলস এর মধ্যে পড়াই। তো এখানে সেগুলো হচ্ছে বিজারণ পদ্ধতি, এটা মনে রাখবে, পরীক্ষায় আসা প্রশ্ন। চলে এসো পরের প্রশ্ন। ওখান থেকেও প্রশ্ন দেয় যে থার্মিট পদ্ধতিতে কোন বিকারক ব্যবহার করা হচ্ছে, কোন এখানে হচ্ছে তোমার কোন ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে সেই সমস্ত প্রশ্ন পড়তে গেলে একটু কনসেপ্ট তোমাকে পড়ে নিতে হবে, আর কনসেপ্ট পড়তে গেলে তোমাকে যুক্ত হতে হবে ইউর স্টাডি অ্যাপের মধ্যে। চলে এসো। নিচের কোন ধাতুটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? আমি একটু আগেই বললাম রূপো, সোনা, প্ল্যাটিনাম সবচেয়ে বেশি মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার কম সক্রিয়। অপশন দেখতে পাচ্ছ কোনটা আছে? অপশন এজি আছে। এজি মানে এখানে কি রয়েছে না, রূপো রয়েছে, তাহলে রূপো সঠিক উত্তর হয়ে যাবে। চলে এসো পরের প্রশ্ন। পিচ ব্লেন কোন ধাতুর আকরিক? পিচ ব্লেন কোন ধাতুর আকরিক? মনে রাখবে পিচ ব্লেন হচ্ছে তোমার ইউরেনিয়ামের আকরিক, অপশন নাম্বার ডি, এটাকে বলা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আকরিক হচ্ছে তোমার পিচ ব্লেন্ড। তাহলে পেয়ে গেলাম ইউরেনিয়াম, যেটা দিয়ে আমাদের কি করা হয়, যেটা আমাদের নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, নিউক্লিয় চুল্লির জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে ইউরেনিয়ামকে। প্লাস হচ্ছে তোমার পারমাণবিক বোমা তৈরি করতেও ইউরেনিয়ামকে ব্যবহার করা হয়। চলে এসো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল, আমরা 50টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম। 50টা আমাদের ধাতুবিদ্যা থেকে প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। আরো প্রশ্ন রয়েছে, আরো কনসেপ্ট রয়েছে, বিস্তারিত জানতে গেলে তোমাকে ডিটেলসে আগে পড়তে হবে। হ্যাঁ, তো এইগুলো আমি যে প্রশ্নগুলো করলাম এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো যারা শেষ অবধি ক্লাস দেখলে এখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে। এই ক্লাস থেকে যা প্রশ্ন তোমাদের করালাম সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে যদি কনসেপ্ট সহকারে পড়তে হয়, আরো ডেপথে যেতে হয়, আর একটু বেশি কঠিন কোশ্চেন চলে আসে, তখন কিন্তু তোমাকে কনসেপ্ট পড়তে হবে, আর কনসেপ্ট পড়তে গেলে ইউর স্টাডি অ্যাপে যুক্ত হতে হবে। দেখা হচ্ছে পরের কোনো ইম্পর্টেন্ট টপিকের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।